দীর্ঘ কর্মজীবনের শেষে যখন অবসর জীবন আসে, তখন অনেক মানুষই এই ভেবে অবসাদে ভোগেন যে তারা এই অবসর জীবনটা কিভাবে কাটাবেন। তাদের কাছে আজকের আমার অতিথি উদাহরণস্বরূপ। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে, অবসর নিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক হিসাবে। অবসরের পর তিনি ঝাঁপিয়ে পড়েন তার না পূরণ হওয়া বিভিন্ন রকম ভালোবাসার জিনিস নিয়ে। তিনি প্রথমে অর্থনীতিতে মাস্টার্স করেছিলেন তিনি পড়াশোনার সময়, কিন্তু অবসরের পরে তিনি ইংরেজিতে মাস্টার্স করেন। তিনি একটা নাট্য দলে যোগ দেন অভিনয়ের জন্য। তার ভালোবাসার জিনিস সঙ্গীত, যেটা তিনি তার দীর্ঘ কর্মব্যস্ততার জন্য, চাকরি জীবনের জন্য তিনি সেইভাবে করতে পারেননি। অবসরের পর সেই সঙ্গীত নিয়ে তিনি আকাশবাণীতে অডিশন দেন। এরপর যেটা বলার সেটা হচ্ছে তিনি প্রচুর বই রচনা করেছেন বাংলায় এবং ইংরেজি ভাষায়। আজকে যার সঙ্গে আড্ডায় বসছি বা আমরা আড্ডা করবো, মারবো আর কি, তিনি আমাদের সম্মানীয় মাননীয় চিত্তরঞ্জন রায় মহাশয়। আমি তার কাছে যাব, তার সেই ছোটবেলার জীবন থেকে আজ পর্যন্ত তার জীবনের বিভিন্ন গল্পগুলো তার কাছ থেকে শুনবো। কাকু, আপনার জন্ম বলেন। আমার জন্ম হচ্ছে ইংরেজি, যদিও কোষ্ঠী অনুযায়ী জন্ম দেখা যাচ্ছে ইংরেজি 1944 সালের জ্যৈষ্ঠ মাসে, কিন্তু আমার সার্টিফিকেট অনুযায়ী আমার জন্মের তারিখ হচ্ছে 1946 সালের জানুয়ারি, 8ই জানুয়ারি। তারপরে আমার জন্ম হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে আমাদের যে গ্রামের নাম হচ্ছে কান্ঠাপাড়া গ্রাম। ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমা ছিল তখন, এখন মানিকগঞ্জ আলাদা জেলা হয়েছে। এই মানিকগঞ্জ জেলা কান্ঠাপাড়া গ্রামে আমার বাবা সেই সময় ডাক্তার ছিলেন, তিনি পাশ করা ডাক্তার। আমরা 4 ভাই, আমি ছিলাম বাবার দ্বিতীয় সন্তান। তো আমি শুনেছি মায়ের কাছে আমার জন্ম হয়েছে আমার মাতলালায়। সেই গ্রামটার নাম ছিল পাড়াগ্রাম। পাড়াগ্রামটা তখন ওই ঘিওর থানার অন্তর্গত ছিল। আমাদের যে থানাটা ছিল সেটার নাম ছিল হরিরামপুর থানা। তো আমি প্রথম শ্রেণী স্কুলে পড়িনি। আমার বাবা আমাকে 1952 সালে আমাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করে দিয়েছিল নিকটবর্তী খলিলপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেই সময় সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন রায়মোহন বাবু। শুনেছি উনি 1920 সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপরে দীর্ঘজীবন তিনি শিক্ষকতা করেছেন। খুব বার্ধক্যে তার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল মালদা জেলায়। সেটা বোধহয় 1971-72 সালে। যাই হোক, 1971-72 সালে আমি তখন বেথুয়াডুরিতে শিক্ষকতা করি। আমার শ্বশুরবাড়ি রায়গঞ্জ ছিল। সেই উপলক্ষে আমি মালদায় গাজলে গিয়েছিলাম আমার এক ভাগ্নিকে দেখার জন্য। গাজলে গিয়ে আমার সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাইকে দেখতে পেলাম। সেই দীর্ঘকায় মানুষ, উচ্চশিক্ষিত। তার প্রেরণাতে 1955 সালে বৃত্তি পরীক্ষা দিলাম। বৃত্তি পরীক্ষা দিয়ে ক্লাস 6-এ ভর্তি হলাম। ভর্তি হওয়ার প্রায় 3 মাস পরে তখন আমার কাকা আর কি, তিনি বিদ্যালয় পরিদর্শকের চাকরি করতেন। তিনি বাংলাদেশে গিয়েছিলেন তার পুত্রের অন্নপ্রাশন দেওয়ার জন্য। সেই সময় তিনি বললেন যে আমারও পিতৃবিয়োগ হয়েছে 1954 সালে, তো ওকে আমি নিয়ে যাই মেদিনীপুরে। তা তখন তো আমার যাওয়া হলো না। যাই হোক, উনি যে সময় গিয়েছিলেন তারও 3 মাস পরে আমার একটা মাইগ্রেশন করে আমি তখন বাংলাদেশ থেকে এই কলকাতায় চলে আসি। আমার সেই জার্নিটার কথা এখনো মনে আছে। খুব ছোট হলেও আমি তখন জানি আমার ঠাকুমা তখন জীবিত ছিলেন। আমার গ্রামেরই এক জ্যাঠামশাই বলতাম, সে আমার একটা বেডি, একটা বাক্স মাথায় করে নিয়ে এলো পদ্মার তীরবর্তী জালালদি স্টেশনে। আমার ঠাকুমার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে এলেন, আমিও হেঁটেই এলাম। তখন ঢাকার থেকে স্টিমার আসতো গোয়ালন্দ পর্যন্ত। সেই স্টিমার বিশাল আকৃতির স্টিমার,
তখন স্টিম ইঞ্জিনে সেই সব স্টিমার চলতো। সেই স্টিমারে চললাম, বেলা 10টা নাগাদ হবে। এই স্টিমারটা জালালদি স্টেশন থেকে প্রায় এই ঘন্টা তিনেকের মধ্যে গোয়ালন্দ এসে পৌঁছালো। গোয়ালন্দ নদী বন্দর ছিল। তা শুনলাম যে ইস্ট বেঙ্গল মেল গোয়ালন্দের থেকে ছাড়বে 7টার সময়। তো আমার সঙ্গে এক পিসতুতো ভাই ছিল, সেও কলকাতায় আসবে। আমার পিসামশাই কলকাতায় বিজনেস ছিল, সেখানে আমরা উঠবো ঠিক করেছি। আর যে লোকটি ওই আমার পিসামশাইয়ের যে ওয়ার্কশপ ছিল আমরেলা স্টিক মার্চেন্ট, সেখানে কাজ করতো, সে আমাদের সঙ্গে করে নিয়ে এসেছে আমাদের দুজনকে। আমরা খুব অল্প বয়স্ক। তো এই স্টিমার থেকে নামার সময় সব হিন্দুস্তানি কুলিরা তখন সেই সময় থাকতো, সে মাল পত্র টানাটানি করছে। আর আমাদের যে লোকটা, সে কলকাতায় থেকে ভালো হিন্দি জানে, সে ওদের সঙ্গে হিন্দিতে বাতচিত করে অনেকক্ষণ ধরে ওদের বুঝিয়ে সুঝিয়ে বললো যে আমার এই বাক্স পেটারা তোমাদের নিতে হবে না। বোধহয় 2 টাকা না কয় টাকা ওদের দিয়ে দিল। দিয়ে তারপরে সেই গাড়ি বক্সকা নিয়ে ট্রেন দাঁড়িয়েই ছিল, ট্রেনে এসে বসলো। ট্রেনে এসে আমরা বসলাম, ফাঁকাই ছিল ট্রেন। তারপরে ট্রেনে বসার পর তখন তো যাদের পাসপোর্ট আছে বা যাদের ওই মাইগ্রেশন সার্টিফিকেট আছে, তারা ছাড়া তো ট্রেনে ওঠার অধিকার ছিল না। ওটা ইস্ট বেঙ্গল মেল, ওটা শিয়ালদা আসে, থেকে শিয়ালদা আসে। তা 1956 সাল। তারপরে তখন ইস্ট পাকিস্তান হয়েছে, আগে ওটা পূর্ববঙ্গ ছিল। ওই 54 সালে ওটা ইস্ট পাকিস্তান হয়েছে। দেশভাগের পরে ওটা পূর্ববঙ্গ অনেকদিন ছিল, এটা পশ্চিমবঙ্গ। তারপরে পাকিস্তান সরকার তখন ওটাকে পূর্ব পাকিস্তান করে, ওটাকে পশ্চিম পাকিস্তান করে। তো আমরা স্টিমারে বসার আগে ও লোকটা আমাদের বললো তাহলে কিছু খাওয়া দাওয়া করে, কারণ আমাদের ট্রেন তো সকালবেলা পৌঁছাবে কলকাতায়। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। সেই বড় বড় হোটেল সব গোয়ালন্দে। আমার মনে আছে আমাদের বোধহয় 1 টাকা কি 1.5 টাকা করে আমাদের খাওয়ার জন্য বড় ইলিশ মাছের পেটি টেটি দিয়ে আমরা খুব পেট ভরে ভাত খেলাম। সেই সময় 1 টাকার খাবার, 1 টাকাতে এক টাকাতে ইলিশ মাছের পেটি এবং ভাত পেট ভরে আমাদের খাওয়ালো। খাওয়িয়ে দাওয়িয়ে আমাদের ট্রেনে তুলে নিল। ট্রেন তো ছাড়লো ঠিক 7টার সময় ট্রেন ছাড়লো। ওর ইন্টারন্যাশনাল টিকিট তখনও ছিল। বোধহয় তখন গোয়ালন্দ থেকে শিয়ালদার ভাড়া বোধহয় 5 টাকা কি 7 টাকা ছিল, খুবই কম ভাড়া, পিঠি করে ভীষণ কম ভাড়া। ওই যা মা টাকা পয়সা দিয়ে দিয়েছিল সেই টাকা ওর হাতে দিয়েছিলাম। ও বললো এই টাকা পরিবর্তন করতে হবে, ইন্ডিয়ার টাকা নিতে হবে, এটা পাকিস্তানি টাকা। তা ওর কাছেই টাকা দিয়েছিলাম, ওই টিকিট কেটে টেটে আমাদেরকে নিয়ে চললো। তা আমরা ট্রেনে ভালোভাবেই এলাম। এসে তখন বানপুর ছিল, এখন যেমন বানপুর আর দর্শনা। ওপারে হচ্ছে বাংলাদেশের স্টেশনটার নাম হচ্ছে দর্শনা, আর এপার হচ্ছে বানপুর। ওই দর্শনাতে ভীষণ চেক আপ হতো, পুলিশে একবারে এক্সাইজ ডিপার্টমেন্টের লোকেরা, মানে বাক্স পেটারা সবকিছু খুলে খুলে পরীক্ষা করত। পরীক্ষা করে মানে একবারে তন্ন তন্ন করে সার্চ করে সেগুলো দেখে দেখে প্রায় ঘন্টা 2 ওরা সার্চ টার্চ করে ছেড়ে দিল দর্শনার থেকে। তারপরে এপারে হলো বানপুর ছিল, এখন আবার গেদে হয়েছে বানপুর, তারপরে স্টেশন। এখন বানপুরে এসে ট্রেন দাঁড়ালো, আবার এখানে আবার ইন্ডিয়ান এক্সাইজ ডিপার্টমেন্ট আবার চেক আপ করলো। করে এই করে করে আমরা বোধহয় এই 8টার দিকে, সকাল 7টা দিয়ে 8টার সময় গোয়ালন্দে এসে পৌঁছালাম। এই হচ্ছে 1956 সালে কলকাতায় আসা। তারপরে কলকাতা থেকে আমার এক সম্পর্কিত দাদা কার্তিক দা, তারও ওখানে ব্যবসা ছিল, আমরেলা স্টিক মার্চেন্ট। তার ওখানে কয়েকদিন থাকলাম। খাওয়া দাওয়া করার পরে তখন মেদিনীপুরে আমার কাকা চাকরি করতেন এগরাতে। উনি ঠিক করলেন যে ঠিক আছে আমি তোকে গিয়ে এগরাই দিয়ে আসবো। তারপরে উনি একদিন করলেন কি আমাকে এগরাই দিয়ে আসলেন। আমার মনে পড়ে সেটা বোধহয় 20-25 মার্চ মাস হবে। 15 তারিখে বর্ডার ক্রস করেছিলাম আমার মনে আছে মার্চ মাসে, আর 20-25 তারিখে গিয়ে ওখানে পৌঁছালাম এগরাতে। পরে এগরা ঝাটুলাল হাই স্কুলে আমাকে ক্লাস 6-এ ভর্তি করে দেওয়া হয়। তখন এগরাটা কোন ডিস্ট্রিক্ট? এগরাটা হচ্ছে মেদিনীপুর জেলায় কন্টাই সাব ডিভিশন, একেবারে দক্ষিণের মহকুমা ছিল কন্টাই, দীঘা যার মধ্যে আছে। ওই কাঁথিটা
এই যে আমাদের এখন শুভেন্দু অধিকারীর গড় হচ্ছে কাথি, কাঁথি, হ্যাঁ। সেই কাথি মহকুমার অন্তর্গত এগরাও এখন একটা সাব ডিভিশন হয়েছে আলাদা। সেই এগরাতে আমার কাকা তখন সাব ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন। উনি ঘর ভাড়া ছিল একটা, 1956 সাল। গেলাম আমি এগরা ঝাটুলাল হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তখন বঙ্কিমচন্দ্র দত্ত হেডমাস্টার মশাই ছিলেন। তা আমাকে দেখে বললো যে কোন ক্লাসে ভর্তি হবে। বললাম আমি ক্লাস 6-এ ভর্তি হব। ক্লাস 5-এর আমি একটা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসেছিলাম, ক্লাস 6-এ ভর্তি হব। তা ক্লাস 6-এ ভর্তি হওয়ার জন্য তনি ওখানে একজন শিক্ষক বসেছিলেন, তাদের বাড়িতেই আমরা ভাড়া ছিলাম। তা ওই শিক্ষক নলিনাক্ষ মাইতি, তাকে বললেন নলিনাক্ষ বাবু ওকে একটু অঙ্ক টঙ্ক দিয়ে একটা টেস্ট করুন তো। তখন নলিনাক্ষ বাবু আমাকে একটা অঙ্ক দিলেন, দুটি সংখ্যার যোগফল এত, বিয়োগফল এত, সংখ্যা দুটি কত। আমার মনে আছে এখনো। আমি অঙ্কটা কষে দিলাম, অঙ্কটা ঠিক হয়েছে বলে বললেন যে ঠিক আছে স্যার, ওকে ভর্তি করে নেওয়া যেতে পারে। তখনই বললো, তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করলো, হেডমাস্টার মশাইয়ের কাছে দাঁড়িয়ে বললো নাম কি? নামটা বললাম, বাবার নাম জিজ্ঞাসা করলো, বললাম। সুরেন বাবু কি হয় বললাম, যে উনি আমার কাকা হন। তারপরে উনি আমাকে দিয়ে কালো গরু ইংরেজি জিজ্ঞাসা করেন। আচ্ছা, যাই হোক, পূর্ব বাংলায় কিন্তু ক্লাস 5-এ তখন ইংরেজি পড়ানো হতো না। বাড়িতে আমার এবিসিডি বা ইংরেজি বই পড়াটা ফার্স্ট বুক পেরিমোহন মিত্রের ফার্স্ট বুকটা আমরা পড়েছি। সেই জন্য পড়ার পরে কালো গরু ইংরেজিটা আমি বললাম, ব্ল্যাক কাউ। বলার সঙ্গে সঙ্গে বললাম বাহ, যাও 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 ভর্তি হয়ে যাও। স্কুলে ভর্তি হয়ে একটা বিচিত্র অভিজ্ঞতা। মাটির দেয়ালের ঘর, পায়ে ধুলো, জুতো তো তখন পরা হতো না ঠিক মতন। ছেলেপেলেরা স্কুলের জুতো পায়ে দিয়ে তখন খুব একটা কেউ আসতো না, আমারও পায়ে জুতো নেই। তো পায়ে ধুলো টুলো মেখে যেত। মাটির দেয়ালের ঘর, মেঝে কাঁচা, তার মধ্যে ধুলো মাখানো আছে। তা দেখলাম ক্লাস 6-এ ইংরেজি পড়ানো হয়ে গেছে অনেক দূর, মানে প্রায় 8-10টা লেসন পার করে ফেলেছেন। দেবেন বাবু ক্লাস টিচার, তিনি পড়াচ্ছেন। দি সার্কাস বলে একটা পাশে পড়াচ্ছিলেন, দি সার্কাস। আচ্ছা, সে অমি অ্যান্ড মমিও আর ভেরি হ্যাপি, এ সার্কাস পার্টি হ্যাজ কাম টু দ্য ভিলেজ, এইটা পড়াচ্ছিলেন। কিন্তু আমি তো রিডিং করতে পারি না, ইংরেজি তো শিখিনি। আচ্ছা, তা আমাকে একটি ছেলে খুব সাহায্য করলো, তার নাম মহেন্দ্র। সে বললো সে কি রে? বললো যে নোট বইতে দেখবি যে ইংরেজির যে মানে বই আছে তার সবটাই বাংলা করে দেওয়া আছে ইংরেজিতে, তাহলে তুই পড়তে পড়তে ঠিক শিখে যাবে। আমি বললাম তুই তো ভালো শিক্ষক রে। আমি ওইটা দিয়ে প্র্যাকটিস করতে 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 বেশ সুন্দর ইংরেজি রিডিং পড়া শিখে গেলাম। মানে চেষ্টা করলে কি করা না যায় সেটা আমি দেখেছি। এবং হাফ ইয়ারলি পরীক্ষায় ইংরেজিতে ভালোই নম্বর পেলাম, এবং ক্লাস 6-এর আনন্দবাবুর পরীক্ষায় আমি প্রথম হয়ে গেলাম। মানে পুরো সব একবারে পড়াশোনা খুব সিনসিয়ারলি করতে আরম্ভ করলাম। স্কুলে 6, 7, 8 পর্যন্ত আমি ওই ঝাটুলাল হায়ার সেকেন্ডারি স্কুলে পড়েছি। আমি কেন জানি না আমার কাকা আমার স্কুলটা পরিবর্তন করে নেইবারিং একটা স্কুল মোহনপুর হাই স্কুলে, সেখানে ক্লাস 10 এবং হায়ার সেকেন্ডারি তখন পাশাপাশি চলছে, ওখানেই একটু দূরে স্কুলটা। স্কুলটা মোহনপুর ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে। সেই স্কুলে বললো যে হায়ার সেকেন্ডারি তো নতুন হয়েছে, এটা কেমন হবে জানি না, তুই ওই স্কুলে ভর্তি হ, বোর্ডিং এ থাকবি। তো ওই স্কুলে হেডমাস্টার মশাই সুশীল বাবু খুব খুশি হলেন, আমি স্কুলের ফার্স্ট বয়, যে উনিও খুব ভালো হলেন। এই সময় দাতুন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে গিরিশ পান্ডা বলে আরেকটি ছেলে এলো, ওখানকার ফার্স্ট বয়। আর ওই মোহনপুর স্কুলে একটু আশ্রমিক স্কুল ছিল, এবং শিক্ষকরা খুব যত্ন করে পড়াতেন, এবং সব ছেলেরা হোস্টেলে থাকতো বেশিরভাগ। আচ্ছা, এবং ওখানে খাওয়া দাওয়া হতো হোস্টেলে থেকে। অতীন বাবু বলে একজন মানে স্থানীয় ছেলেরাও কি হোস্টেলে থাকতো? হ্যাঁ, বেশিরভাগই। মানে তারা ওই 5টা টাকা দিত আর 15 কেজি চাল দিয়ে বাড়ি থেকে নিয়ে আসতো, হোস্টেলে রান্না হতো। আর ওই 5 টাকার বিনিময়ে কুমড়ো টুমড়ো মাছ তরকারি যা কিনবার সব কিনে ওই ঠাকুর রান্না করতো, ওই খাবার 2 বেলা খাওয়া হতো। যাই হোক, ওখানে খেয়ে দিয়ে ওইখানে বোর্ডিং এ পড়াশোনা। ওই এক একটা ক্লাসরুমে আমরা গিয়ে বসে বসে বেঞ্চের উপরে বসে বসে পড়াশোনা করতাম। স্কুলের রেজাল্ট ভালো,
আমরা 29 জন পরীক্ষা দিলাম, স্কুল ফাইনাল 29 জনই পাশ করলো। তার মধ্যে 2 জন ফার্স্ট ডিভিশন, আমি আর গিরিশ, আর 27 জন সেকেন্ড ডিভিশন। আচ্ছা। গিরিশ পান্ডা পরবর্তীকালে ওই কল্যাণী থেকে এমএসসি করে বনগাঁ কলেজের অধ্যাপক ছিলেন, ডক্টরেটও করেছিলেন, ডক্টর গিরিশ পান্ডা, সাহিত্যিক, লেখালেখি করেন। আচ্ছা। আমি আমার যে একটা গ্রন্থ লিখেছি 100 কবির জীবনীতে, তার জীবনীটা আমি লিখেছি। আচ্ছা। সে বেশ কয়েকখানা কাব্য গ্রন্থ লিখেছে, আচ্ছা। এবং সেই জন্য তার জীবনীটা আমি আমার বইয়ের মধ্যে ধরে রেখেছি। 100 কবির জীবনী আমার প্রুফ দেখা চলছে, শিগগিরই বেরিয়ে যাবে। হ্যাঁ, বলছি কাকু, ওই হাই সেকেন্ডারির পরে তারপরে কলেজে কোথায় ভর্তি? কলেজে ওখান থেকে আমার কাকা কেন জানি না আমাকে ঠিক আর রাখতে চাইলেন না। আমি বললাম এখানে থেকে যদি আমি এই স্কুলে পড়াশোনা করতাম তাহলে আরো 2 বছর তো এখানেই থাকতে পারতাম, তাহলে আমি এখন কোথায় যাব? তা বললো তুমি কৃষ্ণনগর চলে যাও, সেখানে আমার দিদির বাড়ি কৃষ্ণনগরে, এখানে ছিল ওই হাসাডাঙ্গা বনগ্রাম। তা আমি ওখানে গিয়ে কোথায় থাকবো, কলেজে পড়বো কি করে, আমার তো কোনো নিশানা নাই, দিকদেশার নাই। উনি ওইভাবে আমাকে মোটামুটি হোমলেস করে দিলেন একটা। যাই হোক, কি কারণে ওনার হঠাৎ অনীহা হলো, আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে আবার ত্যাগ করলেন। আমি অসহায় অবস্থায় আমি আমার দিদির কাছে এসে উঠলাম। দিদিকে বললাম যে আমি কোথায় থেকে পড়াশোনা করি। বলে আমার বাড়িতে থেকেই ডাল ভাত খেয়ে যাই হোক এখান থেকে কলেজে যেতে পারবি, ওই বিল পার হয়ে একটা ওপারে একটা বসতি ছিল, ডিঙি নৌকা, ওই ডিঙি নৌকায় সকাল 8টার সময় খেয়ে দিয়ে ডিঙি নৌকায় ওপার পার হয়ে হেঁটে বাহাদুরপুর হয়ে কৃষ্ণনগর কলেজে এসে পড়াশোনা করলাম 1 বছর প্রি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি পাশ করার পরে তারপরে অনার্স নিয়ে ভর্তি হলাম ওখানে। ভর্তি হয়ে তখন তোমার কাকা সমীর চট্টোপাধ্যায় ইকোনমিক্সে অনার্স, হ্যাঁ ইকোনমিক্সে অনার্স নিয়ে এখানে ভর্তি হলাম। সেও বিভিন্ন জায়গায় থেকে, আমি হোস্টেলে কখনো ছিলাম না, তোমার কাকা তো মামার বাড়িতে থাকতো কৃষ্ণনগর। যাই হোক, অনেক ফুলগাছি, কখনো ওই বনগ্রাম, কখনো এখানে ওখানে থেকে আমার এইভাবে ওই 3টে বছর ওখানে কাটিয়ে কোনো রকমে। ও মাঝে আমার একটা অসুবিধা হয়েছিল, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মাঝখানে আমি আবার বাংলাদেশে চলে গিয়েছিলাম। 1962 সালে আমি ভর্তি হলাম অনার্স নিয়ে। একবার ভর্তি হয়ে কিছুদিন পড়ার পরে আমি চলে গেলাম এখান থেকে, কারণ তখন আমার থাকার জায়গা ছিল না। আর আমার দিদির সংসারও তখন সব পৃথক হয়ে গেল, তারও আমাকে অ্যাকোমোডেশন করার মতন অবস্থা ছিল না, চাষবাসের উপরই জীবনযাপন ছিল। এই অবস্থা, ওরাও রিফিউজি হয়ে চলে এসেছে। আমার দিদি আমাদের সবার বড়, কাজেই তবুও সে ভাইকে খুব ভালোবাসতো, আমার জন্য 2টো রান্না করে দিত। তখন একটা গ্রামে একটা মাত্র টিউবওয়েল ছিল। এখন সকালবেলা গ্রামের বউরা সব টিউবওয়েল থেকে জল তুলে নিয়ে যায়, জল তুলে নিয়ে গিয়ে রান্না বান্না করে, বিভিন্ন কাজকর্ম করে। সুতরাং সেটা হচ্ছে একটা অসুবিধাজনক। তা দিদি সঙ্গে সঙ্গে আসতো, আমার সাথে এসে বলতো মেয়েরা তোমরা একটু সরে যাও, আমার ভাই কলেজে যাবে তো, একটু স্নান করতে দাও। আমি ওখানে টিউবওয়েলের জল দিয়ে একটু স্নান টান করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম। আর ছুটির দিনে পশ্চিমের বিলে গিয়ে স্নান করতাম। বেশিরভাগ লোক তখন পুকুরে স্নান করতো তো মনে হয় না, ওই বিল, হাসাডাঙ্গার বিল ভর্তি জল, পশ্চিমের বিলে হেঁটে গিয়ে স্নান করতাম, সাঁতার কাটতাম। ওটা অনেকটা দূর, অনেকটা যেতে হতো। কাছের বিলটার জলটা পরিষ্কার ছিল না, পশ্চিমের বিলের জল খুব পরিষ্কার, টল টল করতো। তখন বিল ভর্তি জল থাকতো আর প্রচুর মাছ। আর এই ছোটবেলায় ওই আমার ভগ্নিপতির ছোট ভাই সে প্রাইমারি স্কুলের টিচার ছিল, একটা ডিঙ্গি নৌকা ছিল, ওই নৌকায় ছেড়ে গোটা বর্ষাকালটা আমরা মাছ ধরতাম বিলে, সেই বড় বড় মাছ। সেই মাছ ধরে সে একটা আনন্দই ছিল, ভালো খাওয়া দাওয়া হতো। যদিও চাষি গৃহস্থ ছিল, খাওয়া দাওয়ায় দিদি আমাকে কোনোদিন কষ্ট দেয়নি। তবে আমি ওই দিদির বাড়িতে থাকার জন্য আবার কি করলো, ওনার আবার দেওরে এক শ্যালকও এসে সেখানে বললো যে আমিও এখানে তাহলে থেকে ডুবুলিয়া হাই স্কুলে পড়বো। তখন তো স্কুলের সংখ্যা খুব কম ছিল, ওই মনোগ্রাম থেকে হেঁটে ওরা ডুবুলিয়া হাই স্কুলে পড়তে আসতো। আবার আমি এখান থেকে বিল পার হয়ে ওপরে যেতাম, চৌগাছার থেকে বলরাম ঘোষ আসতো,
বাহাদুরপুর থেকে আসতো, তিনজনে হাঁটতে হাঁটতে আমরা আবার এদিকে হাসাডাঙ্গার থেকে একটা মুসলমান ছেলে যেত, দুটো মুসলমান ছেলে, আমরা সব হাঁটতে হাঁটতেই কলেজে চলে যেতাম। বাহাদুরপুর থেকে? বাহাদুরপুর দিয়ে ওরে বাবা, হেঁটে অনেকটা দূর কৃষ্ণনগর তো। সব আমরা। তখন কি ওরকম বাস ছিল না? বাস, একটা বাস চলতো, একটা বাস ছিল। তার নিত্য কন্ডাক্টর ছিল। এই কালীগঞ্জের একটা বাস চলতো, এখান থেকে আচ্ছা। চলতো 4 আনা পয়সা ভাড়া ছিল, যদিও বেতুয়াডুরি থেকে 8 আনা ভাড়া মানে ছিল। আপনারা যখন যেতেন তখন বাস ছিল না, তো সেই না, সময়টা বাস একটা ছিল না? বাসই কলেজে যাওয়ার সময় বাসটা জায়গা হতো না, হতো না। আর তাছাড়া বাসটা সময় মতো আসতো, আসতো না। ফলে বাসটা কোনোদিন পাওয়া যেত, কোনোদিন যেত না। একটাই বাস এই রুটে ছিল। তাহলে বাহাদুরপুর থেকে হেঁটে কলেজে যেতেন, বাহাদুরপুর আবার কলেজ থেকে আবার হেঁটে আবার বাহাদুরপুর কি পড়তে? ব্রিজটা তখন হয়নি, হ্যাঁ, আমরা রেল ব্রিজটা পার হয়ে যেতাম, নাহলে খেয়া পার হতো হতো। খেয়ে পারেন। সমস্ত গাড়ি টাড়ি গুলো খেয়ায় পার হতো, লরি টারি। আচ্ছা আচ্ছা। কি কঠিন অবস্থা। ঠিক আছে। রাস্তাটা ভালো না, এটা কংক্রিটের রাস্তা ছিল বেতুয়াডুরির উপর দিয়ে, জানো? আচ্ছা বেতুয়াডুরি এই রাস্তাটুকু তখন কংক্রিট ছিল। আচ্ছা। কংক্রিট ছিল কেন আমি জানতে পারলাম, তার কারণ হচ্ছে একটা বনগ্রাম থেকে একটা বিয়েতে, যেখানে রতিকান্ত বাবু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, হ্যাঁ হ্যাঁ ওর বিয়েতে বরযাত্রী হয়ে এলাম হরিনারায়ণপুরে। হ্যাঁ। সেটা ফাল্গুন মাসের দিন। হুম। হরিনারায়ণপুরে বরযাত্রী হয়ে আসলাম আমরা, ওখানকার বনগ্রামের 3-4টে ছেলে এসে ওই বিয়ে বাড়ি খাওয়া দাওয়া খেয়ে অনেক রাত হয়ে গেল, এসে সব রাতের ট্রেনটা ধরবো বলে আমরা ওখান থেকে রওনা দিলাম। কিন্তু ওই যে 12টার পরে যে ট্রেনটা ছাড়ে, ওই ট্রেনটা তখনও ছিল। আচ্ছা। ওই ট্রেনটা আমরা লালগোলা থেকে যখন, আসতো? হ্যাঁ, আমরা যখন চিচুড়িয়ার কাছে এলাম হেঁটে হরিনারায়ণপুর থেকে, তখন ট্রেনের শব্দ শুনলাম। আমরা ওখান থেকে দৌড়ে এসেও ট্রেনটা ধরতে পারলাম না। ফলে ফাল্গুন মাসে স্টেশন কেমন ছিল? স্টেশন শুধু ওই সামনের শেডটা ছিল, ওখানে একটা ওয়েটিং মেশিন ছিল। আচ্ছা। সেই মেশিনের উপর আমরা বসে থাকলাম, বসার কোনো জায়গাও ছিল না, কোনো শেড ফেড কিছু ছিল না। মাটি ছিল, মানে প্ল্যাটফর্ম বলতে মাটি, সবটা মাটি মাটি। তারপরে ওখান থেকে এলাম, এসে কি করব, হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। ফাল্গুন মাসে এত ঠান্ডা গরম, আমি একটা চাদর নিয়ে গিয়েছিলাম মাত্র। আচ্ছা। আর আমার সঙ্গে ওরা 2-3 জন, ওরা শুধু এক শার্ট গায়ে দিয়ে চলে এসছে। তখনকার দিনে তো গরম জামা কাপড় পরার এত, তখন বেথা তো ফাঁকা ছিল, একদম ফাঁকা, কোনো ঘর বাড়ি নাই, লোকজন নাই। স্টেশনের কাছে কোনো বাড়ি ঘর ছিল না, স্টেশনের কাছে কোনো বাড়ি ঘর নেই। চিচুড়িয়ার থেকে আমরা দৌড়ে এলাম, এটা মাঠের মধ্যে দিয়ে, শুধু করচা গাছ ছিল, ওই সেই তার ভিতর দিয়ে দৌড়ে এলাম। পুরো ফাঁকা? হ্যাঁ, পুরো ফাঁকা, কোনো বাড়ি নাই, গ্রামেরও কোনো বাড়ি ঘর নাই। একেবারে ব্রজপুরের ওখান থেকে আমরা দৌড়ে স্টেশনে এলাম। এই রাস্তা পার হয়ে এইখানে এলাম বটে, কিন্তু এসে ট্রেনটা চলে যাওয়ায় আমরা সারা রাত এই স্টেশনে অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা থাকতে থাকতে জন্তু জানোয়ারের কোনো ভয় ছিল না কাকু ওই সময়? হ্যাঁ, জন্তু জানোয়ারের ভয় ছিল না? না, বাবার কাছে শুনেছি ওদের ছোটবেলায় বাঘের কিছু দেখা যেত না। ওই স্টেশনে আমরা থাকলাম, বলেছে যে এই সমস্ত বাঘের না, ওই সমস্ত শিয়াল ফিয়াল গুলো দেখা গেল। আমরা যে এলাম যখন রাত্রিবেলা, অনেক রকম দেখলাম। আবার কেউ কেউ বললো যে বাঘ টাক বেরোয়, আমাদের ওখান থেকে বলেছিল ওখানে বাঘ টাক থাকতে পারে, তোমরা যে রাত্রিবেলায় যাচ্ছ। বললাম আমরা 3-4 জন আছি, কি অসুবিধা হবে, চলে যাব, দৌড়েই চলে যাব আমরা। তখন অল্প বয়স, যাই হোক মনের ভিতরে সাহস হচ্ছিল। তা স্টেশনে এসে ঠান্ডায় কাহিল হয়ে গেলাম, খড় খুঁজতে আরম্ভ করলাম, কোথাও পাই কিনা, যে আগুন জ্বালিয়ে আগুন পোয়াবো। ওরা বলছে যে ঠান্ডায়, আমি চাদর গায়ে দিয়ে গুজো হয়ে ঘরটার পাশে এরকম করে বসে থাকলাম, ওরা আমাকে ঘিরে বসে থাকলো। ঘুম আর তেমন কিছু হলো না। ভোরের দিকে ট্রেন যেটা আসে, সেই ট্রেনে তখন আমরা গিয়ে ধুবুলিয়ায় নেমে হেঁটে বাড়িতে গেলাম। আচ্ছা কাকু, স্নাতকের মানে ইকোনমিক্স নিয়ে তো স্নাতক করলেন, গ্রাজুয়েশন করলেন, তারপরে? গ্রাজুয়েশনের করার পরে আমি একটা চাকরি পেলাম। আচ্ছা, শোনো, গ্রাজুয়েশন করার পরে চাকরি পেলাম। চাকরিটা হচ্ছে টেলিগ্রাফিস্টের চাকরি। টেলিগ্রাফিস্টের চাকরি পেয়ে আমি আর পোস্ট গ্রাজুয়েট পড়বো বলে ঠিক করলাম। সরকারি চাকরি ছিল? হ্যাঁ, সরকারি, কেন্দ্রীয় সরকারের চাকরি, টেলিগ্রাফিস্টের চাকরি। টেলিগ্রাফিস্ট থেকে টেলিগ্রাফ মাস্টার হওয়া যাবে, ভালো স্কেল, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ভূপেন বোস এভিনিউতে জয়েন করলাম। জয়েন করে যে কলকাতার ওই 9 নম্বর রাধামোহন পাল লেনে একটা নিউজ ছিল, ওই বোবাজার স্ট্রিটের কাছে, ওই মেসে থেকে আমার সেই যে বাড়িতে আমার ওই পিসামশার কারখানা ছিল, ওইখানে কার্তিক দা, আমাদের গ্রামের, বাংলাদেশের গ্রামের, ওরই কারখানা ছিল, ওর মেস ছিল। ওখানে সব কর্মচারীরা খেত, সেখানে খেয়ে আমি ওখানে চাকরি করা আরম্ভ করলাম। তারপরে শুনি যে সবাই ভর্তি টর্তি হয়ে গেছে,
তো ওই এমএতে? সুমিতা ভর্তি হয়ে গেছে। আমি তখন একদিন কল্যাণী বেড়াতে আসলাম, আচ্ছা। বললো যে এই কল্যাণীতে পড়ে ভর্তি হয়ে যাও না। হুম। আমি কল্যাণীতে এসে কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম, কিন্তু আমি চাকরি ছাড়বো না পড়াশোনা করবেন। পড়াশোনা করবো এটা চিন্তা করতে আরম্ভ করলাম। তখন বললাম ঠিক আছে চাকরি ছেড়ে দেবো। তখন আমার ওই কার্তিকদা বললো আরে পড়, দেখা যাবে তারপরে, টাকা পয়সার অভাব বলছিস তো, বাংলাদেশে থেকে কিছু টাকা পয়সা আসে কিনা। তখন ওই হুন্ডির ব্যবসা করতো আমাদেরই গ্রামের শ্রীমন্ত দ্বারা। হুম। হুন্ডির ব্যবসা মানে দুই বাংলার লোকজন যাতায়াত করে, টাকা পয়সার লেনদেন করতো ডিসকাউন্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। পাকিস্তানের টাকায় কোনো কোনো সময় বেশি হয়ে যেত পাকিস্তানের টাকার দাম। আচ্ছা 100 টাকা দিলে ইন্ডিয়ার 110 টাকা পাওয়া যেত। আচ্ছা। আবার ইন্ডিয়ার টাকা দিলে 100 টাকা দিলে পরে পাকিস্তানের 90 টাকা পাওয়া যেত। হ্যাঁ। ওই রকম মাকে বলায় মা কিছু টাকা পাঠিয়ে দিল, ওদের মাধ্যমে মাকে জানানো হলো। আর লোকজন তো হরদম বাংলাদেশে যাতায়াত করতো, কাজে কোনো অসুবিধা ছিল না। তখন এত পাসপোর্টের কড়াকড়ি ছিল না, ছিল না। কড়াকড়িটা যেটা পরবর্তীকালে হলো হুম। সেটা ছিল না। কাজে লোকজন নিয়মিত যাতায়াত করতো, তাদের মাধ্যমে খবরাখবর হতো। ওই করতে 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 মানে আমি চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ চাকরি ছেড়ে দিয়ে আপনি এমএ পড়তে এখানে শুরু ভর্তি করলেন? হয়ে গেলাম। হুম। ভর্তি হয়ে গেলে কল্যাণীতে পবিত্র বাবু এবং গুরুদাস বাবু, গুরুদাস বাবু আবার ওই কলকাতাতেই ওনারও কারখানা ছিল। ওরা সব ওই 9 নম্বর রাধামোহন পার্লেনে আর মাঠে ওনাদের কারখানা ছিল। তা উনি বললেন তুমি এক কাজ করো চিত্ত, আমি একটা টিউশন ঠিক করে দেই, 50 টাকা তোমাকে দেব। আচ্ছা। আমি বললাম তাহলে তো আমার পড়ার খরচ হয়ে যাবে। 50 টাকা তখন অনেকটাই। 50 টাকা সেই সময় অনেক দাম, অনেকটাই। চিন্তা করতে পারো না, ভীষণ দাম। হ্যাঁ। তা 50 টাকা টিউশনিটা ঠিক করলাম, রোজ হেঁটে গিয়ে ওই একটা ছেলেকে পড়াতাম, হুম। মাসে 50 টাকা। তা হোস্টেলে 30 টাকার বেশি খরচা হতো, হুম। 25 থেকে 30 টাকা, 20 টাকা আমার থেকে যেত। থেকে যেত। আচ্ছা। আর 20 টাকা থেকে যেত, আর এধার ওধার ম্যানেজ করে আমার চলতো, কোনো অসুবিধা হয়নি। তারপরে 5th ইয়ার পড়ার পর 6th ইয়ারে বাংলাদেশে আমার দাদা হাই স্কুলের চাকরি পেল। আচ্ছা। উনি বিএসসি পাশ করলেন 64-এ। আচ্ছা। বিএসসি পাশ করার পরই উনি এটা হাই স্কুলে, উনি আর পড়াশোনা না করে বাংলাদেশে, ও বললো যে ঠিক আছে তুই পড়, আমি কিছু মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। সে আমাকে 6th ইয়ারটা যখন পড়লাম, আমাকে মাসে মাসে টাকা পাঠা দিয়ে ওখান থেকে মাস্টার ডিগ্রি, ওখান থেকে পড়েই পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আমি ওখানে বিটিতে ভর্তি হয়ে গেলাম। কল্যাণীতে বিটি ভর্তি হয়ে গেলাম। তখন তোমার বাবার সাথে আমার দেখা। হ্যাঁ হ্যাঁ। উনি তখন যে সেম স্কুলে থেকে গেছেন বিটি ভর্তি, শিক্ষক হিসেবে বিটি আমি পড়তে ওখানে গেছেন? বিটি ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ। ওখানে গিয়ে আমরা কলেজে একসঙ্গে পড়েছি, আর বন্ধু বান্ধব পেয়ে গেলাম বিটি পড়তে গিয়ে। ওরাও স্কুলে ঢুকে গেছে, আমিও একটা হাই স্কুলে ঢুকার জায়গা পেয়েছিলাম। সেখানে হচ্ছে যে হেমায়তপুরে আমাদের কিছু জমি জায়গা ছিল, সেখানে আমি মাঝে মধ্যে যেতাম। হেমায়তপুর থেকে আসার পথে রাস্তার ধারে হেঁটে কৃষ্ণনগরে আসতে গেলে রাস্তার ধারে একটা জুনিয়র হাই স্কুল হলো। ওই হাই স্কুলে যারা অর্গানাইজ করছিল তারা বললো দাদা তুমি আমাদের স্কুলে ঢুকে যাও। আমি বললাম যে আমি তোমাদের স্কুলে ঢুকে যাব না এখন, কারণ আমি তো ভর্তি হয়ে গেছি, এখন এমএটা না পড়ে তোমাদের স্কুলে আমি এখন ঢুকতে পারবো না। বলে আমাদের স্কুলে খুব একটা, তুমি যদি হেডমাস্টার হও তাহলে খুব ভালো হয়। ওটা তো মানে অর্গানাইজ করছে। আচ্ছা। আমি বললাম তো টাকা পয়সা নাই অর্গানাইজ করবো, এইসব কাজ আমার দ্বারা চলবে। আমি 50 টাকা পাই, টিউশন করি, ওই যথেষ্ট পড়াশোনা চালিয়ে গেলাম। মাস্টার ডিগ্রি কমপ্লিট হলো, বিটি কমপ্লিট করলেন। পরীক্ষা দিয়ে আমি মেদিনীপুরে গেলাম। আচ্ছা। তখন মেদিনীপুরে আমার কাকা একটা বাড়ি করেছে এগরাতে। আচ্ছা। সেই বাড়িতে থাকার পরেই সকালবেলা, আমি আগের দিন রাত্রি গেছি, সকালবেলায় টিকরাপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার বলছে রায় রায় তোমার ভাইপো কোথায়? কেন, সে তো বোধহয় বাজারের দিকে গেছে টাছে। বলে আমার স্কুল ইকোনমিক্সের টিচার নাই, শিগগির তোমার ভাইপোকে পাঠিয়ে দাও, কালকেই জয়েন করবে। আচ্ছা। তারপরের দিন গিয়ে তখন হেডমাস্টারদের সেই ক্ষমতাটা থাকতো না? হ্যাঁ, যাকে তাকে যখন তুমি জয়েন করে নিতে পারতে। হেডমাস্টার মশাই তার ক্ষমতা কত, তিনি আমাকে বললেন পরের দিন, আমি স্কুলে যেতে বললো, আমি পরের দিন বাসে নেমে ধুতি পরে জামা গায়ে দিয়ে স্কুলে গিয়ে হাজির হলাম। তো হেডমাস্টার মশাই বললো যে আমি
তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো এরকম অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য। তখন আমার বিটি পরীক্ষা হয়ে গেছে, এমএ পাস করেছি, ওই আমি এমএ ইকোনমিক্স এমএ ওইসব লিখে টিকে দরখাস্ত একটা দিলাম। দেওয়ার পর উনি বললেন কি ঠিক আছে, এই 5-6 দিন পরে ম্যানেজিং কমিটির মিটিং হবে, সেখান থেকে Pass করে অ্যাপ্রুভাল নেবেন। করিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো, তুমি স্কুলে ক্লাস করতে থাকো, আচ্ছা তোমরা এফেক্ট দিয়ে দেবো আমি। আচ্ছা। উনি আমাকে 100 টাকা দিলেন, হুম, দিয়ে বললেন এখন বর্ষাকাল, তুমি ওই এগ্রার থেকে এখানে আসতে গেলে খড়ুইতে নামতে হবে, নেমে আবার 1 কিলোমিটার হেঁটে স্কুলে আসতে হবে, পড়ছে তো তুমি বোর্ডিং এ থাকো। হুম, বোর্ডিং এ 15 টাকা লাগে আচ্ছা। খাওয়া খরচা। হ্যাঁ, ওই বোর্ডিং এ বহু ছেলে থাকে, কি বলছো ওদের একটু দেখবেন, সামনে একটা পুকুর আছে, আমি বোর্ডিং এ একটা ঘরে একটা খাটে একটা ঘরে আর একজন মাস্টারমশাই থাকে, সেখানে আমার আশ্রয় হলো। হুম, টিকরাপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার হয়ে গেলাম। কিন্তু আমার মেদিনীপুরে থাকার খুব একটা ইচ্ছা হলো না। তখন একসঙ্গে বিটি পড়েছিলাম, হিমাদ্রি বলে একটা ছেলে ছিল, আচ্ছা সে আমাকে বললো যে ভাই আমার গ্রামের স্কুলে ইকোনমিক্স এর পোস্ট খালি, আচ্ছা তুই কি আমাদের স্কুলে মাস্টারি করবি? আমার জ্যাঠামশাই হচ্ছে স্কুলের সেক্রেটারি, আচ্ছা। আমরা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তুই দরখাস্ত করে দিবি। সেটা কোথায় সেটা? আমি আবার বর্ধমানে দেবপুর হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যাড দেখলাম, হুম হুম হুম। অ্যাড দেখে দরখাস্ত করে দিলাম। আচ্ছা, বর্ধমানে। ইন্টারভিউতে আমাকে ডাকা হলো, হুম সেও সেই বর্ষাকাল। হুম ইন্টারভিউতে ডাকা হলো, আমি ওই ইতে নামলাম, মেমারি স্টেশনে নামলাম, হুম মেমারি স্টেশন থেকে বাস ধরে ভাগড়া এলাম, ভাগড়ার থেকে হাঁটতে শুরু করলাম, কোনো যানবাহন নেই, হুম। হেঁটে কি করবো, একটা নালা পার হতে হবে, এতখানি একটা নালা, দিলাম লং জাম্প, দিয়ে পড়ে গেলাম নালের মধ্যে, আচ্ছা জলের মধ্যে অল্পের জন্য পড়ে গেলাম স্লিপ খেয়ে, যার জন্য আমার ধুতি টুটি গুলো ভিজে গেল। সেই দিন ইন্টারভিউ, আচ্ছা। কি করে ইন্টারভিউ দেবো, ধুতি টুটি ভিজে গেছে। তারপরে স্কুলে গিয়ে হাজির হলে, স্কুলে ঠিক আমাকে বললো যে আপনি আপনার বন্ধুর বাড়িতে চলে যান। হুম। ও বন্ধুর বাড়িতে গিয়ে ওর বাবার ধুতি জামা পরে ইন্টারভিউ ইন্টারভিউ দিতে এলাম। ইন্টারভিউতে আমি একা, আর কেউ নেই। কাজে অসুবিধা নাই, ম্যানেজিং কমিটির মিটিং বসবে, মিটিং বসলে পরে আপনি ধীরে ধীরে খেয়ে দিয়ে আসুন। মানে ওইখান থেকে বর্ধমানে চলে এলেন? হ্যাঁ, ওখান থেকে বর্ধমানে। বর্ধমানে কতদিন? বর্ধমানে 69 সাল, 70 সাল, 71 সাল, 3 বছর। 72 সালে জেসিএম স্কুলের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরো। আচ্ছা। আমি জানি জেসিএম এ সন্তোষ দাস চাকরি, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সঙ্গে বিটি করেছে। কাকা তো আপনার বন্ধু ছিল। হ্যাঁ, কাকা তো মানে গভর্নমেন্ট কলেজ থেকে একসঙ্গে পড়েছি। আর বেথুয়াডুরি খুব পরিচিত জায়গা, হ্যাঁ। জায়গায় সমীর টমির আছে, সত্যেন একসঙ্গে পড়েছে যখন, তখন আমার একটা ভরসা হলো যে এখানে থাকবো, ওইদিকে চলে যাবো, আস্তে আস্তে দেখি ওইদিকে যাবো। তারপরে আমি এই বাংলাদেশে গেছি বেড়াতে, একটা কাগজ নিয়ে, খবরের কাগজ। আচ্ছা সেই খবর কাগজে বেথুয়াডুরি জেসিএম এর অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা। অ্যাডভার্টাইজমেন্ট দেখে, গ্রীষ্মের ছুটি, সে অ্যাডভার্টাইজমেন্ট দেখে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনটা পোস্ট করলাম, দিয়ে আমার বর্ধমান দেবপুর স্কুলে আমার ইন্টারভিউটা পৌঁছে গেল। এসে ইন্টারভিউ দিলাম, সেদিনও আমি একা, জেসিএম আপনি একা? জেসিএম এ ইন্টারভিউ দিলাম একা। আর একজন এসেছিল, সে আমাদের সাথেই পড়তো, সে বললো তুই এসেছিস, আমার চাকরি হবে না, সুতরাং আমি চলে গেলাম, তুই কর। তা আমাকে সেই দিনই মহাদেব বাবু, তখন মহাদেব বাবু ছিলেন সেক্রেটারি? হ্যাঁ, মহাদেব বাবু সেক্রেটারি, খুব সন্তুষ্ট। আমি ততদিনে বিটি পাস করে গেছি, তা ওরা একসঙ্গে এমএ বিটি টিচার হয়ে গেল। এখানে ক বছর ছিলেন কাকু? এখানে আমি ধরো 72, 73, 74, 75, 76 সাল, 76 সাল পর্যন্ত। মাঝে একটা খুব নাটক হয়েছিল, নাটকটা বলা ভালো তোমার কাছে, যে আমি 74 সালে রেভিনিউ ডিপার্টমেন্টে কানুনগো 1 এর চাকরি পেলাম। রেভিনিউ ডিপার্টমেন্টে কানুনগো 1, সেখান থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং এসডিও পর্যন্ত হওয়া যায়। তা সেই আশায় আমি কেজিওর চাকরিতে, স্কুলে একটা দরখাস্ত দিয়ে কেজিওর চাকরিতে জয়েন করলাম। কেজিওর তাকে পাশখানেক করার পর আমার তো আর চাকরিটা ভালো লাগছে না, মাঠে ঘাটে নাকি যেতে হবে, এরপরে জমি জমা জরিপ করতে হবে, তারপরে
ওখানে ট্রেনিং হবে 1 মাস, 1 মাস ট্রেনিং এর পর পাঠাবে বাঁকুড়া না বীরভূম। এইসব দেখে শুনে আমি আবার স্কুলে ফিরে এলাম। আমি তো রেজিগনেশন দিইনি, আচ্ছা একটা ছুটির দরখাস্ত দিয়ে গেছিলাম। স্কুলে আসার পরে আবার join স্কুলে চাকরি করলাম। হুম। চাকরি করতে করতে 76 সালে এলো, হুম, 74, 75, 76 সালে সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ দিয়েছিলাম। এর মধ্যে কোঅপারেটিভ ইন্সপেক্টরের চাকরি পেয়েছি, সাব ইন্সপেক্টর অফ স্কুলসের চাকরি পেয়েছি। সাব ইন্সপেক্টর অফ স্কুলস তখন আমার বয়স হয়ে যাচ্ছে আচ্ছা 30। সরকারি চাকরি, স্কুলের টিচারদের পেনশন নাই তখন। পেনশন ছিল না তখন? না, তখন পেনশন হয়েছে 81 সালে। ও, টিচারদের কোনো পেনশনই ছিল না। আচ্ছা। তখন কিন্তু ওই বন্ধু বান্ধবরা সাব ইন্সপেক্টর অফ স্কুলস তখন পেনশন চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন অবর বিদ্যালয় পরিদর্শক যারা না ছিলেন ওরা তো সরকারি চাকরি। ওনাদের পেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওনাদের পেনশন আছে, আচ্ছা সরকারি চাকরিতে পেনশন আছে। সব বন্ধু বান্ধবরা এই তোমার বলতে আরম্ভ করলো, আরে তুই স্কুলে পড়ে আছিস, পেনশন টেনশন পাবি না, কি চাকরি করছিস, আচ্ছা। সরকারি চাকরি কর। সরকারি চাকরির সুযোগ এসে গেল, হুম, আর বয়সও চলে যাচ্ছে, কি করব। এর আগেও আমি একটা খুব ভালো চাকরি পেয়েছিলাম দিল্লিতে, হ্যাঁ, কিন্তু এই সময় আমার একটা অঘটন ঘটলো। মানে যে আমার ভাই বাংলাদেশে 71 সালে গন্ডগোলের জন্য হুম, ওকে পাঠিয়ে দিল আমার কাছে, এই নিরঞ্জনকে। আচ্ছা আচ্ছা এখন কি করি, ও বাংলাদেশ থেকে হায়ার সেকেন্ডারি পাস করে আছে। তখন আমার ঘর বাড়ি কোথাও কিচ্ছু নাই, আমি একা শুধু স্কুলে মাস্টারি করি, বিয়ে থাও করি। হ্যাঁ, জানি ও কোথায় খাবে, ওকে বোর্ডিং এ ছেলেরা যেখানে থাকে, হুম, ওকে বল হায়ার সেকেন্ডারি পাস করে এসছে, সেখানে ওকে শুয়ে রাখলাম। ওখানে থাকার পরে ওকে আবার করলাম কি, বেলুর রামকৃষ্ণ মিশনে ওই ব্যাচে আমাদের দুলালরা পাস করলো, ওদের সঙ্গে বেলুরে ফিজিক্সে অনার্স দিয়ে ভর্তি করে দিই। আচ্ছা। আদ্যা মন্দির, হ্যাঁ, আদ্যা মন্দির বিদ্যাপীঠ যেটা আছে বেলুড়ের সামনে আর কি, হ্যাঁ। বেলুরে। হুম, হুম, তারপরে ও কয়েক মাস পড়ার পর বলে আমাকে বোর্ডিং থেকে বেরোতে দেয় না, আমি পড়বো না, আমি বাংলাদেশে চলে যাব। হ্যাঁ, এবং সে বাংলাদেশে চলে গেল। হ্যাঁ, ইন দি মিন টাইম প্রায় 24 থেকে 25,000 টাকা আমার নষ্ট করে গেল। আচ্ছা, তারপরে ওর মেডিকেল কলেজে এবং নিতে রেজাল্টটা হায়ার সেকেন্ডারি ভালো ছিল, মেডিকেল কলেজে ওর চান্স হলো। ভর্তি হওয়ার সুযোগ এলো। তখন কি হাই সেকেন্ডারি রেজাল্টের উপর ভিত্তি হতো মেডিকেল? হ্যাঁ, তখন কোনো পরীক্ষা হতো না, জয়েন্ট এন্ট্রান্স ছিল আচ্ছা না। আচ্ছা আচ্ছা, তখন মার্কশিট ভিত্তিতে তখন হতো। আচ্ছা, কাজে ওর মেডিকেলেও হলো, হ্যাঁ, বর্ধমান মেডিকেল কলেজে দরখাস্ত করা ছিল। হুম, তা মেডিকেলে ও আর এসে জয়েন করতে পারলো না। হ্যাঁ, ওকে বাংলাদেশে খবর পাঠাতে পাঠাতে ও আর আসতে পারলো না, কাজে মেডিকেলের সুযোগটা চলে গেল। এরপরে বর্ধমানের সুযোগটা এলো। হ্যাঁ, বর্ধমানে যখন ওর সুযোগটা এলো, চিঠিটা কেয়ার অফ আমার নামে এসেছে ভর্তি হওয়ার জন্য, হুম, ও তখন বাংলাদেশে চলে গেছে। আচ্ছা, ওই সময় আমার পরের ভাই সে রাজশাহীতে এমএসসি ভর্তি হয়েছে হ্যাঁ, ম্যাথমেটিক্সে। ও এসেছে মশারি কেনার জন্য, 71-এর যুদ্ধ হয়ে বাংলাদেশ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। বলে মেজদা আমাকে একটা মশারি কিনে দাও, হুম, একটা বিছানার চাদর কিনে দাও, আমি হোস্টেলে থাকবো। আমি বললাম ঠিক আছে, ওর জন্য ওসব কিনে দিলাম। আর সেই সময় ওর ভর্তির ওটা আছে, ওই কাগজটা ওকে দিয়ে দিলাম। ও যদি ডাক্তারি পড়তে চায় তাহলে ওকে পাঠিয়ে দিবি। বাংলাদেশে ঘুরে ঘুরে কোথাও ডাক্তারিতে চান্স পাইনি, শেষে ওকে পাঠিয়ে দিল আমার কাছে। এসে এই যে ডাক্তারি পড়ালাম প্রায় 10 বছর 12 বছর ধরে আচ্ছা আচ্ছা, আমার খরচায়। তখন আমি 76 সালে পরিদর্শকের চাকরিতে চলে গেছি, ও তার আগেই চলে এসছে। মানে কি করবো, 74 সালে আমি চাকরিতে গিয়েও ফিরে এলাম, হুম। তার কারণ আমি দূরে চলে গেলে ওর যে মাসে মাসে টাকাটা লাগে সেটা কোথা থেকে দেবো। এখানে তো তুমি স্কুলে মাস্টারি করলে, টিউশনি করছি। তা পরিদর্শক হিসেবে কোথায় জয়েন করলেন? পরিদর্শক হিসেবে প্রথমে আমি জয়েন করলাম মুর্শিদাবাদের রানীনগরে। আচ্ছা মুর্শিদাবাদ জেলায় জয়েন করলাম রানীনগর সার্কেলের এসআই। আচ্ছা, প্রথম দিন জয়েন করলাম 15ই ডিসেম্বর হুম, 1976 সালে। জয়েন করে অফিস পেলাম, পিয়ন পেলাম, ক্লার্ক পেলাম। হুম। ওই এনে চা টা খাওয়ালো। কাকু তাই আমি একটু ইয়ে চলে যাবো আপনার এই কর্মজীবন সম্বন্ধে। আপনি তো অনেক জেলা ঘুরেছেন হ্যাঁ আপনার এই চাকরির সূত্রে। হ্যাঁ, এর মধ্যে কোন জেলাটাকে আপনার সব থেকে ভালো লেগেছে, মানে পশ্চিমবঙ্গের এই সব জেলায়? আমি প্রথম মুর্শিদাবাদে জয়েন করেছিলাম হুম। সাব ইন্সপেক্টর অফ স্কুলস হিসাবে। হুম, মুর্শিদাবাদে চাকরি করতে করতে আমি বদলি হয়ে চলে এলাম নদিয়াতে। নদিয়া। নদিয়াতে এসে আমি প্রথমে শান্তিপুর সার্কেলে জয়েন করলাম।
শান্তিপুর সার্কেল থেকে ট্রান্সফার হইলাম কালীগঞ্জ সার্কেলে। আহ, আমি কিন্তু বেশি দূরে চাকরি আপনি করছি না। নদিয়ার মধ্যেই ছিলেন মোটামুটি? নদিয়ার মধ্যে ছিলাম 12 বছর। আচ্ছা তারপরে শান্তিপুর সার্কেল থেকে আমার প্রমোশন হয়ে গেল। আচ্ছা। এআই প্রমোশন অফ হয়ে স্কুলস। এআই হ্যাঁ হ্যাঁ। প্রমোশন হয়ে আমার জলপাইগুড়ি ট্রান্সফার হলো, আচ্ছা। এআই সাব ডিভিশন। হ্যাঁ। জলপাইগুড়িতে জয়েন করলাম 1988 সালে। হুম, জলপাইগুড়িতে 2 বছর থাকার পরে আমি এআই প্রাইমারি নদিয়াতে আবার বদলি হয়ে এলাম। আচ্ছা নদিয়াতে থাকার পরে 4 বছর থাকার পরে আমাকে মুর্শিদাবাদে আবার ট্রান্সফার করা হলো এআই সেকেন্ডারি হিসেবে। আচ্ছা। আচ্ছা, মুর্শিদাবাদে থাকতে থাকতে আমাকে আবার এআই সেকেন্ডারি মালদা ট্রান্সফার করা হলো। আচ্ছা। মালদায় যখন আমাদের ট্রান্সফার করা হলো তখন তোমরা হ্যাঁ হ্যাঁ মালদায় গেলে। হ্যাঁ। এই মালদার থেকে ট্রান্সফার হয়ে আমাকে আবার যেতে হলো আবার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে আমি প্রমোশন পেলাম ডিআই জলপাইগুড়ি, জেলা বিদ্যালয় পরিদর্শক। জেলা বিদ্যালয় পরিদর্শক। তারপরে আমি মামলা করলাম, আমি জয়েন করলাম না ডিআই হিসেবে। আচ্ছা। যে আমি আগে এই হিসাবে জলপাইগুড়িতে চাকরি করে গেছি, আবার কেন আমি জলপাইগুড়িতে চাকরি করি? হুম, আমাকে সাউথ বেঙ্গলে কোথাও পোস্টিং দেওয়া হবে, আচ্ছা দিয়ে আমার স্টে অর্ডার দিয়ে আমাকে আবার মালদায় ব্যাক করিয়ে দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা, মালদায় থাকতে থাকতে আবার প্রমোশন দিয়ে শেষ পর্যন্ত আবার জলপাইগুড়ি যেতে হলো আমাকে। আচ্ছা। জলপাইগুড়ির থেকে আমি ডিআই সেকেন্ডারি হুগলি, হুগলি। ডিআই সেকেন্ডারি হুগলির থেকে ডিআই নদিয়া। প্রাইমারি নদিয়া, নদিয়ার থেকে আমার অবসর নিলেন আর কি। এই হলো 2006 জানুয়ারিতে আমি অবসর নিয়েছি। হ্যাঁ। 2006, এটা 2024, হ্যাঁ। 18 বছর হয়ে গেছে, 19 বছরে পড়েছে। হুম। এই আমার অবসর 19 বছর, আমার বয়স এখন 79 বছর। এর মধ্যে আপনার আপনি যখন অবর বিদ্যালয় পরিদর্শক ছিলেন তখনই আপনি বিবাহ মানে বিয়ে হয় তো? হ্যাঁ, না আমি যখন বর্ধমানে ছিলাম স্কুল টিচার, স্কুল তখন তখন বিয়ে। তখনই আমি 1971 সালে হুম, আমি একবার ছুটিতে, শীতকালে বড়দিনের ছুটি ছিল তখনকার দিনে, হুম, তখন বড়দিনের ছুটি থাকতো, এখন যেমন উঠে গেছে। বড়দিনের ছুটিতে আমার এক জেঠতুতো দাদা থাকে রায়গঞ্জ, হুম, রায়গঞ্জ গেলাম বেড়াতে। হুম, সেই তো রায়গঞ্জ তখন যাওয়া যায় না, ফারাক্কা ব্যারেজ হয়নি, এই রাস্তাটা নাই, হুম। সক্রিগলি ঘাট আর মণিহারি ঘাট, ওইটা পার হয়ে যেতে হয়। ওইটা পার হয়ে রায়গঞ্জ গেলাম বারসই হুম। জংশন হয়ে। আর শীতের, ভয়ঙ্কর শীতে রাত্রে বারসই বসে আছি, একটা রায়গঞ্জের ভাবটা না ট্রেন অনেক আসবে দেখা- সকালবেলা। ক্যামেরাতে গার্ড হয়ে যাবে। হ্যাঁ। ও, তারপরে সকালবেলা ট্রেন ধরে রায়গঞ্জ গেলাম। হুম, রায়গঞ্জে দাদার ওখানে থাকতে থাকতে ওখানকারই, তোমার কাকিমা ছিল ওখানকারই মেয়ে, হুম, আমাকে বলা হলো যে এখানে একটা মেয়ে আছে বিএসসি পড়ে, তা তুমি দেখতে পারো। হুম। তা তোমার কাকিমাকে দেখেছিলাম, দেখে মোটামুটি ভালোই লেগেছিল। তখন আমার দাদা ওখানে বিয়ে ঠিক করে ফেলে। হ্যাঁ, তারপরে 71 সালেই বিয়ে হয়। বিয়ে হলো। এবার আমি আসবো আপনার অবসর পরবর্তী জীবনে আর কি, যে এইবারে- জীবনটা নিয়ে একটা আলোচনার আর কি, যেটা না, মানুষ সবসময় যে অবসরের পরে কি করব, এই একটা বিশাল একটা ব্যস্ততার জীবন চলে যায় সারা জীবনে, তারপর অনেকে অবসাদে চলে যায় যে আমি এই সময়টা ফাঁকা সময় আমার লেখালেখির অভ্যাস আগেই ছিল, হ্যাঁ। কলেজের পত্রিকা টত্রিকায় লিখেছি, দু একটা লেখা টাকা দিয়েছি, হুম, কিন্তু লেখার যে একটা ঝোঁক আমার কলমে লেখা হয়, হুম, সেটা আমি প্রথমে কি করলাম, যে কবিতাগুলো, দু একটা কবিতা লিখেছিলাম এধার ওধার ছিল, হুম, সেই কবিতাগুলো আবার নতুন করে লিখলাম। লিখেই অবসরের পর আমি ওই কবিতার বই একটা বার করব বলে, না তার আগে আমি কিছু কাজ করেছি, কিন্তু লেখালেখির কাজ শুরু করেছি স্কুল পাঠ্য ইংরেজি গ্রামার বই। আচ্ছা। আমি গাইড টু ইংলিশ বলে একটা গ্রামার বই 5, 6, 7, 8 হুম, এই 4 ক্লাসের জন্য গ্রামার বই বের করলাম। এই করুণা প্রকাশনী যারা আমার বই প্রকাশ করে, আচ্ছা, এরা আমার বই বিক্রি করে প্রচুর পয়সা কামাই করেছে। আচ্ছা। নট অনলি দ্যাট, তারা আমাকে কিন্তু টাকাও দিয়েছে, হ্যাঁ, আমাকে 30-40 হাজার টাকা দিয়েছে তারা। হুম, বইটই বিক্রি করে, স্কুল পাঠ্য বই বিক্রি করেছে। আচ্ছা। গাইড টু গুড ইংলিশ আমাদের নাকাশিপাড়ারও অনেক স্কুলে পাঠ্য ছিল, হুম, সে বইটা এখন আছে, বইটা এখন চলে না, আমিও আর তেমন
উৎসাহী নই স্কুল বই পাঠ্য করতে, স্কুল খালি টাকা চায়, এই জন্য প্রকাশকরা আর বইটা নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না। তারপরে আমি একটা হায়ার সেকেন্ডারি গ্রামার অ্যান্ড কম্পোজিশন বলে একটা বইও আমি রেডি করেছিলাম, সে বইটাও প্রিন্টেড হয়নি, তার ম্যানুস্ক্রিপ্ট এখনো পড়ে আছে। এই হচ্ছে আমার চাকরি জীবনে লেখার বই। চাকরির উত্তর জীবনকালে তখন আমি প্রথমে কবিতা দিয়ে শুরু করি, আর প্রবন্ধ আমি লিখতাম। আমি প্রায় 50 বছরের বেশি কাল ধরে তো আমি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্য আছি। এই প্রবাহ পত্রিকাতে আমি লিখেছি অনেক দিন ধরে, প্রতি বছরই আমার লেখা বেরোয়। যাই হোক, অন্য দু একটা কৃষ্ণনগরের পত্র পত্রিকাতেও লেখা বেরোয়, কলেজের রিউনিয়ন হয় সেখানেও লেখা টেখা পাঠাই, দু একটা লেখা বেরোয়। তো এই অবস্থায় কবিতার বই, তখন ভাবলাম যে এত কবিতা জমে গেছে, কবিতার সংকলন আমি একটা করি না কেন। এই আমার প্রথম বই, এটার নাম হচ্ছে কাব্যকুসুম। এই কাব্যকুসুমটা আমার প্রথম কবিতার বই। এর মধ্যে বোধহয় কবিতার সংখ্যা রয়েছে প্রায় 60-এর মতো, 63টা না 76টা বোধহয় কবিতা আছে। আরেকটা বই ভূমিকাতে লিখেছেন, এই কবিতার ভূমিকাতে লিখেছেন অনেকেই। প্রথম আমার কবিতার বইটা বেরিয়েছে, বইটার নাম হচ্ছে কাব্যকুসুম। এতে 76টার মতো কবিতা আছে। এই কবিতার বইটা প্রথম বেরোলো। আরেকটা বই দেখছি, হ্যাঁ ওই বইটা, আর একটা বই আমি, এটা আমার ইংরেজি কবিতার বই, আমি আরো দুটো বই নিয়ে আসার, আমার বইটা গুছিয়ে রেখেছিলাম, আমি নিয়ে আসিনি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ বেরোয় হাসাডাঙ্গার বিল। পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, হাসাডাঙ্গার বিলের বইটা কলকাতা বইমেলাতে আমাকে পুরস্কৃত করা হয়, আর ওইটা প্রকাশকদের হচ্ছে লার্জেস্ট সেল। আচ্ছা, 1000 কপি বই বিক্রি হয়েছে হাসাডাঙ্গার বিলে। আচ্ছা, এবং সেই হিসাবে ওরা আমাকে দক্ষিণাও দিয়েছে এবং আমাকে একটা দিয়েছে, মনোগ্রাম দিয়েছে, যে আপনার এই বইটা লার্জেস্ট সেল হয়েছে বইমেলাতে, আমার প্রকাশনীর থেকে। আশাডাঙ্গার বিল কাব্যগ্রন্থ। তারপরে আমার একটা গল্পের বই বেরিয়েছে, গল্প মঞ্জুর, তাতে 34টা গল্প আছে। আচ্ছা, এবং সে গল্প খুব মনোজ্ঞ গল্প, খুব প্রশংসাও হয়েছে। পরে আমি একটা বই ধরেছিলাম, শতক কবির জীবনী। সেই বইটা লিখতে 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 তোমার ওই আমার স্ত্রী মারা গেলেন, আমি একটু নিঃসঙ্গ হয়ে গেলাম। তারপরে আমার লেখালেখি অনেকটা স্তব্ধ হয়ে গেল, মনটাও বেশি ভালো না থাকার দরুন বইটা 100 কবির জীবনী লিখতে আমার বহু সময় লেগেছে। এপার বাংলা ওপার বাংলার কবিরা তাতে রয়েছে। আমি 3বার ম্যানুস্ক্রিপ্টের প্রুফ দেখেছি, আবার প্রুফটা এসেছে, কিন্তু এবারেও অনেক ভুল অবস্থা এসছে। আমি ওটাকে সম্পূর্ণ কারেকশন করে এবারই বইটাকে বের করব, কারণ এই বইটা হবে এত মোটা বই। আচ্ছা, একজন কবির জীবনী, তাই না শুদ্ধ, তুমি তার লেখা দেখলে পরে তুমি বিস্মিত হবে যে আমি একটা কবির জীবনীতে কবিকে তার জন্মের কাল থেকে শুরু করে তার কোথায় শিক্ষা দীক্ষা হয়েছে, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি, এবং তিনি প্রথম কাব্যগ্রন্থের নাম কি, তার কেরিয়ার কেমন। যেমন আমি এত কবিদের জীবনী পেয়েছি, তার মধ্যে যেমন সমর সেন এবং বুদ্ধদেব বসু, এদের মধ্যে কৃতি ছাত্র শঙ্খ ঘোষ, এরা শুধু সাহিত্যিক কবি নন, এদের কেরিয়ার তুমি বিস্মিত হবে। যেমন বুদ্ধদেব বসু ম্যাট্রিকে 2 বাংলার মধ্যে 5ম স্থান অধিকার করে ওপার বাংলায়। ওপার বাংলার থেকে তখন বাংলা, বিহার, উড়িষ্যা এই নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাট্রিকুলেশন পরীক্ষা হতো। ম্যাট্রিকুলেশন পরীক্ষা লাস্ট হয়েছে 1951 সাল পর্যন্ত। আচ্ছা, বুদ্ধদেব বসু এই এত বড় আসাম পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি বিস্তৃত ছিল, তিনি 5th হয়েছিলেন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে উনি 3rd হলেন। আচ্ছা, তারপর বিএ অনার্স পরীক্ষায় তিনি ঢাকা ইউনিভার্সিটিতে 1st ক্লাস পাস হলেন। আচ্ছা, এবং ইংরেজির MA পরীক্ষায় উনি প্রথম শ্রেণীর প্রথম হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি যে নম্বরটা পেয়েছিলেন বুদ্ধদেব বসু, আজ পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারেন। আচ্ছা, কবি শঙ্খ ঘোষ, তারও জন্ম কিন্তু ওপার বাংলায়।
হুম, এরা সবাই ওপার বাংলায়, বেশিরভাগ সবাই জন্ম। কবি জসিমউদ্দিন, তার জন্ম ওপার বাংলায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা এমএ পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আচ্ছা কবি মহিতলাল মজুমদার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন। আচ্ছা মহিতলাল মজুমদার বিএ, আচ্ছা উনি বিএ পাস ছিলেন। আচ্ছা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তখন এমএ পাস না হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়া যেত না, আচ্ছা কিন্তু মহিতলাল মজুমদার বিএ, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মহিতলাল মজুমদারকে বললো তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াও। তাই না, শুধু মহিতলাল মজুমদারকে কলির বিশ্বামিত্র বলা হতো। দেখুন তো, তিনি রবীন্দ্রনাথের কাব্য সমালোচনা করেছেন, তার জীবনী আমি লিখেছি। মানে এখনো বইটা বেরোয়নি নাকি? হ্যাঁ, বইটা বেরোনোর পথে। আচ্ছা বইটা বেরোনো মানে আমার সমস্ত লেখা সব কিছু রেডি। আচ্ছা তাই তো আমার আমার টেবিল ভর্তি, হুম এতখানি বই হবে। হুম তারপরে এদের জীবনী সব বিস্ময়কর জীবনী, প্রিয়ঙ্গদা দেব, হুম কামিনী রায়, এদের জীবন অখ্যাত রয়েছে, অপরিচিত রয়েছে। তারপরে মদন মোহন তর্কালঙ্কার, এটা তো গবেষণামূলক প্রবন্ধ আমার, আমি প্রবাহতে লিখেছিলাম, বেরিয়েছে মদন মোহন তর্কালঙ্কারের জীবনী। আমাকে মদন মোহন তর্কালঙ্কার বংশধর যে পণ্ডিত মশাই ছিলেন, পণ্ডিত মশাই, উনি আমাকে কিছু মদন মোহনের তথ্য দিয়েছিলেন। আমি বিভিন্ন তথ্যাদি ঘেটে মদন মোহনের বংশপঞ্জি পর্যন্ত বের করেছি। আচ্ছা মদন মোহনের 12 জন কন্যা ছিল, আচ্ছা 12 জন কন্যা ছিল মদন মোহন তর্কালঙ্কারে। আজকে যে সৌমিত্র চট্টোপাধ্যায়, হুম ওনার যে কন্যা ভুবনমালা, তার থেকে বংশধর হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা এই হচ্ছে মদন মোহনের বংশধর। আর একটা কথা তোমাকে বলে রাখি, যে রজনীকান্ত সেন, সুচিত্রা সেন রজনীকান্ত সেনের ভাগ্নি। আচ্ছা এই যে পরিচয়গুলো, এই যে লিঙ্কগুলো, এই যে হ্যাঁ। খুঁজে বার করা, এত লেখালেখি, মানে তার জন্য প্রচুর অনেক কিছু পড়াশোনা করতে আমাকে হয়েছে। প্রচুর পরিশ্রম করতে হয়েছে। যেমন ধরো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হুম হুম হুম। তসলিমা নাসরিনের নাম তোমরা শুনেছো। হ্যাঁ ওনার স্বামী। তসলিমা নাসরিনকে বিয়ে করেছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ভালোবেসে বিয়ে করেছিলেন। হুম এবং রুদ্র যখন মারা যায়, তা জন্য তসলিমাকে দায়ী করা হয়েছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা চিঠি লিখেছিল তসলিমাকে, সেই কবিতাটা, হুম কবিতাটা পড়লে তোমার চোখে জল আসবে। সেই কবিতাটার উত্তর দিয়েছে কিন্তু আবার তসলিমা নাসরিন, কবিতায়। আমি শুনে আমি রুদ্র, আজকে তুমি আমাকে খোঁজো, সেটা আমি তোমাকে শোনাবো না, অন্য আমি সময়ে। ওটা পড়েছি সম্ভবত, হ্যাঁ? আমি দুজনেরটাই পড়েছি সম্ভবত আর কি, আমার পড়া আছে, এই আছে। মুহূর্তে মনে আসছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, সেটা আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এবারে যে প্রবন্ধটা আমি প্রবাহ পত্রিকার জন্য দিয়েছি, হুম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এক বিরল প্রতিভার কবি, এইটা দিয়েছি। হুম, তবে আচ্ছা। খুব দুর্ভাগ্যের বিষয়, আগে আমি কবি জসিমউদ্দিনের উপরে একটা প্রবন্ধ দিয়েছিলাম, আড়াল পড়ে যাবে ক্যামেরা। হ্যাঁ, ফেলু, সেটা আমার কাছটা সংগ্রহ করে সেই লেখাটা প্রবাহ যারা বার করেছে তাদের কাছে জমা না দেওয়ার জন্য আমার লেখাটা বেরোয় না। আমি তার জন্য খুব দুঃখিত এবং ব্যথিত। যাই হোক, যারা যা ভালো মনে করছে করুক। মানে যদি কাউকে, আপনার হাতে যে বইটা ছিল ওর সম্বন্ধে বললেন নাকি? এই বইটা হচ্ছে আমার ইংরেজির কবিতার বই। আচ্ছা এই বইটার নাম দিয়েছি সামস অফ লাইফ। আচ্ছা সামস অফ লাইফ হচ্ছে, সামস হচ্ছে জীবনের দুঃখ বেদনা যা কিছু আছে, হুম এটার মধ্যে আছে একটা কবিতা আমার সামস অফ লাইফ নিয়েও আছে। ইংরেজি কবিতা, খুব ছোট্ট ছোট্ট জিনিসের উপরে এমন সুন্দর করে কবিতা লেখা আছে। হুম। তুমি যদি মনে করো মানি, একটা পড়েন, হ্যাঁ আমি যদি পড়তে তুমি চাই। যদি মনে করো মানি, মানি ব্যাপারটা উপরে আমার একটা কবিতা আছে। হুম কিরকম? মানি ইজ সুইটার দ্যান হানি অ্যান্ড বেটার দ্যান সানশাইন। মানি ইজ দি সেকেন্ড গড, গোজ দি সেইং, the wheel of the whole universe and activities center around money. We all over the world kneels down to it. Money buys wealth, happiness, even sometimes love. Being a part and parcel of our daily life, money deserves honor. Money is a good servant and a bad master, as it serves the best with anything and anyway. We earn money to live and do not live to earn money. But money does not give happiness and prosperity. Those who earn money become slave to it. It is the people who are slave to greed
For money, they create chaos, distraction, robbery, even murder. We must run after money, but not to ourselves. So money can never be God. Even the second, money is what money does. Money is not the barometer of measuring humanity. It is to be treated as medium of excellence. হুম। আচ্ছা কাকু, এইটা আমি কবিতার বই সম্বন্ধে থেকে যাচ্ছি। আপনি অবসরের পরে ইংরেজিতে মাস্টার্স করেন আর কি। হ্যাঁ, ইংরেজিতে মাস্টার করলাম। হুম। আমার কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, আচ্ছা। কেন জানি না আমি বাইফার্কেন্টেড হয়ে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করলাম। এই ইংরেজির প্রতি আমার একটা আকর্ষণ বরাবর ছিল, এবং ইংরেজি আমি লিখতে পড়তে পারি। এটা রেখে দিন কাকু, আড়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইংরেজিটা মোটামুটি লিখতে পড়তে পারি। সেই কারণেই ইংরেজির উপর একটা আকৃষ্ট ছিল। আমি কল্যাণীতে ডিস্টেন্সে ইংরেজিতে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা। বাইদি ভাই একটি ছেলে আমার সঙ্গে জুটে গেল ওখানে। আচ্ছা। অল্প বয়সী ছেলে নাকি? অল্প বয়সের ছেলে। সে ইংরেজি অনার্স পাশ করে সেও ভর্তি হয়েছে মাস্টার্সে। তা সে আমার উপরে খুব নির্ভরশীল হয়ে গেল। আমি নোট টোট করি, সেগুলো সে পড়ে যে আমি মাস্টার করব। সে আমার বাড়িতে সপ্তাহে একদিন করে আসতো। ওই করে দুজনে মিলে পরীক্ষা দিলাম, এবং এখন 50% উপরে নম্বর না পেলে তো কোনো কিছু করতে পারবো না। সেই জন্য আমার প্রেরণায় তারও মাস্টার ডিগ্রি হলো, আমারও মাস্টার ডিগ্রি হয়ে গেল। যাই হোক, এইভাবে ইংরেজিতে আমার এমএটা হয়ে গেছে। আমি তো এমএ ইকোনমিক্স পাশ করার পরে একসঙ্গেই বিটিও পাশ করেছিলাম। হ্যাঁ, সেটা ছিলেন আপনি, অর্থনীতিতে এমএ করেছিলেন। এছাড়াও আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ভিতরে তোমাকে বলি, 1973 সাল অতুলবাবু হেডমাস্টার মশাই ছিলেন দেশে। কল্যাণবাবু ফিজিক্যাল এডুকেশন টিচার একা পাচ্ছেন না, তখন উনি বললেন যে শর্ট কোর্স ট্রেনিং ফিজিক্যাল এডুকেশনের জন্য একজন শিক্ষককে 3 মাসের জন্য পাঠাতে হবে ডেপুটেশন। আচ্ছা। মাইনে তো ডেপুটেশনের পুরোটাই পাওয়া যাবে। তা কেউ যেতে রাজি না হয়, আমি বললাম যে আমি যাব, আমাকে ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং এ পাঠানো হোক। আমি 3 মাস ট্রেনিং নিয়ে এলাম, এনে ফিজিক্যাল এডুকেশনের ট্রেনিং দেওয়া। সেখানে ব্রতচারী ট্রেন্ড হয়ে এলাম। নিকতালি, কিকতালি, ফৈজালি ব্রতচারী ট্রেনিংও আমি প্রথম শ্রেণীর প্রথম হলাম, এবং ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষাও প্রথম শ্রেণীর প্রথম। একটা সার্টিফিকেট নিয়ে এলাম। কাজেই স্কুলে আমি ফিজিক্যাল এডুকেশনটাও দেখতে আরম্ভ করলাম। এবারে অবসরের পর আরেকটা জিনিস আমি যাচ্ছি, সেটা হচ্ছে আপনি একটা নাটক দলে যোগ দিলেন আর কি। হ্যাঁ, অভিনয়ের প্রতি কি ঝোঁক ছিল? অবসরের পর নাটক আমি আগেও করেছি। আচ্ছা। বিদ্যুৎ সান্যাল ছিল। আচ্ছা। বিদ্যুৎ সান্যালের একটা নাটকের দল ছিল। তা বিদ্যুৎ সান্যাল আমাকে একদিন ডেকে নিল যে মাস্টারমশাই আপনি আসুন। এইখানে তখন মহলা হতো। সেটা কি চাকরি করার সময় নাকি? হ্যাঁ, চাকরি জীবনে আর কি। চাকরি করার সময় আমি বাড়ি থেকে যাতায়াত করি। বিদ্যুৎ আমার কাছে গিয়ে বললো যে মাস্টারমশাই আপনাকে দিয়ে নাটক করাবো। আমি বললাম ঠিক আছে। তখন তীরবিদ্ধ শিকার, শ্যামলতনু দাশগুপ্তর লেখা বই। আমি এর আগেও উল্কা বই অভিনয় করেছিলাম, উল্কাতে। আচ্ছা। তারপরে তীরবিদ্ধ শিকার এই নাটকটা বাংলায় বিভিন্ন জায়গায় অভিনয় করে কিন্তু পজিশন করি। আচ্ছা। আমরা প্রতিযোগিতাতে সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমরা চাকদায় বোধহয় গেলাম। চাকদাতে গিয়ে একান্ত নাটক প্রতিযোগিতায় বাংলায় দ্বিতীয় হলো। আচ্ছা। এই বিদ্যুৎ সান্যালের তীরবিদ্ধ শিকার। এখানে আমি নাটক করেছি। কালীশঙ্কর কর্মকার তীরবিদ্ধ শিকার এখানেও দেখেছি। কালীশঙ্কর কর্মকার বলতো আপনি তো আমার এখানে আসেন, নাটক টাটক করেন। তখনই আমি অবসরের পর বললাম এখন তো সময় আছে, তাহলে আপনার এখানে যাব। তখন তোমাদের সবার সঙ্গে দেখা, তোমাদের সঙ্গে যে কয়টা বই পেরেছি, নাটক করেছি। তারপরে শেষমেশ তোমার সঙ্গে যে নাটকটা করলাম, এই নাটকটার কি নাম ছিল? রক্তগোলাপ। এটা বোধহয় তোমারও শ্রেষ্ঠ অভিনয়, ভালো অভিনয়, এবং এর ম্যানুস্ক্রিপ্টটাও খুব ভালো ছিল, এবং বইটা দর্শকদের প্রাণ জয় করতে পেরেছিল। এত ভালো নাটক বেতরবারি মঞ্চে হয়েছে বলে আমার মনে হয় না। আমার কাছেও মনে হয়েছে
এটাই শ্রেষ্ঠ অভিনয়, হুম। এটাই কালীশঙ্করের সবচেয়ে বড় প্রযোজন। হুম, যাই হোক, হ্যাঁ। নাটকের সঙ্গে ছাড়াও আমার গান বাজনা গান বাজনা, গানটা নিয়ে গান বাজনা আমি অল্প বয়স থেকে গান বাজনা করি, এবং রবীন্দ্রনাথের প্রায় শতাধিক গান আমি আমার রপ্তে আছে। হুম। এছাড়া লোকসঙ্গীত, এটা আমার অত্যন্ত প্রিয় জিনিস। লোকসঙ্গীত, হ্যাঁ। লোকসঙ্গীতের প্রতি তো আমি অসংখ্য লোকসঙ্গীত গেয়েছি, বেতোয়াডুরিতে বিভিন্ন অনুষ্ঠানে আগে গাইতাম। হুম, এখন বয়স হয়ে গেছে, এখন খুব কোথাও যাই না, অনুষ্ঠান করি না। হুম। তবে রবীন্দ্রনাথের গান কিন্তু আমি এখনো চর্চা করি বাড়িতে। আপনি কি এমনি গানটা শিখেছেন কি কারো কাছে? গানটা আমি খুব একটা যে শিক্ষক রেখে গান শিখেছি তা না। হুম, গান আমি শুনে শুনেই প্রায়, আমি কোনো গান একবার শুনে তার সুরটা যদি, হুম, আমি এইটুকু জানি না এটা ঈশ্বরের কোনো আশীর্বাদ কিনা, আমি যদি গানের একটা সুর শুনি, হুম। সেটা আমার হারমোনিয়ামে এমনি এসে যাবে সুরটা, এবং সেই গানটা আমি দুবার তিনবার শুনলে সেই গানটা কিন্তু আমি তুলে ফেলতে পারি। এখন এটা হচ্ছে আমার গানের দিকটা। হ্যাঁ। আমি রবীন্দ্রনাথের বহু গান আমি আবৃত্তিও করেছি। হুম, স্কুলে থাকতে সারা বাংলা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল দেশবন্ধু স্মৃতি পাঠাগার। এখানে এসেছিলেন আমাদের সুকান্ত, কবি সুকান্তের দাদা। আচ্ছা। উনি এসেছিলেন সুকান্তর কবিতার উপরে, ছাড়পত্রের উপরে একটা কবিতা এখানে আবৃত্তির প্রতিযোগিতা হয়েছিল। গোটা নদিয়া জেলার অনুষ্ঠানটা এখানে হয়েছিল, হুম। এবং সেই অনুষ্ঠানে আমি প্রথম স্থান অধিকার করি জেলার মধ্যে। আচ্ছা। এবং সুকান্তর দাদা সেই বইটা নিজে সই করে আমাকে সেই বইটা নিজের হাতে আমাকে দিয়েছিলেন। হুম, এটা হচ্ছে আমার একটা পরম প্রাপ্তি। তাছাড়া ধরো, তোমার এই আমার এই সাহিত্য কীর্তির জন্য দেশবন্ধু স্মৃতি পাঠাগার আমাকে একটা সম্বর্ধনা দিয়েছে। বহরমপুর থেকে আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর কলকাতার বইমেলাতেও আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। সেটা আমার এই যারা বইটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল সর্বোচ্চ বিক্রি হওয়ার সেখানেও জন্য। আমাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই আমার সাহিত্য কীর্তির জন্য এইটুকু আমি পেয়েছি। হ্যাঁ। বাংলাদেশ থেকে আমি একটা আমন্ত্রণ পেয়েছিলাম 21শে ফেব্রুয়ারিতে যাওয়ার জন্য। আচ্ছা। এটার অবশ্য যোগাযোগ করে দিয়েছিলেন আমার বৌদি, বাংলার ওটা যাওয়া হয়নি? অধ্যাপিকা ছিলেন। না, আমি যেতে পারি না, আমার শরীরটা তত সুবিধার ছিল না 21শে ফেব্রুয়ারিতে। যাই হোক, যদি আবার ভবিষ্যতে সুযোগ থাকে, শরীর যদি সুস্থ থাকে, আমার পাসপোর্টের ভ্যালিডিটি 25 সাল পর্যন্ত আছে। হুম, সুস্থ থাকলে আগামী 21শে ফেব্রুয়ারিতে যাবেন। কারণ বাংলাদেশে আমার দাদা কিন্তু কবি। আচ্ছা। আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা, হুম, হুম। তার বহু বই বেরিয়েছে, আচ্ছা। তার শেষ বইটা আমার কাছে পাঠিয়েছে। আবার আমার পরের ভাইয়ের বড় মেয়ে, সেও বাংলাদেশের কবি, হুম, খ্যাতিমান কবি, এমনি কবি নয়। হুম, হুম। তারও একটা বই বেড়েছে যে প্রজন্ম 71। আচ্ছা। প্রজন্ম 71 একটা কবিতার বই তোমাকে দেখাবো, যে রয়েছে আমার টেবিলেই ছিল, প্রজন্ম 71। সে বইটাও আমার কাছে পাঠিয়েছে। আমার দাদার শেষ বইটা, ওর প্রথম বইটা ছিল হুম, বিনি সুতোর মালা, আর এই পরের বইটা প্রায় শতাধিক কবিতা আছে। হুম। নির্মলেন্দু গুণ বাংলাদেশের কবি, হ্যাঁ, নাম করা। হ্যাঁ, হ্যাঁ। মনোরঞ্জন রায় আমার দাদার নাম, আচ্ছা। সেও বাংলাদেশের। এই নির্মলেন্দু গুণ, মনোরঞ্জন রায়, এই নির্মলেন্দু গুণ আর মনোরঞ্জন রায় আমার দাদা সমকালীন কবি। আচ্ছা, আচ্ছা, তার সঙ্গে দুজনের সঙ্গে খুব বন্ধুত্ব আছে, আচ্ছা, আচ্ছা। এবং খুব পরিচিত ব্যক্তিত্ব। হুম, হুম। কারণ আমার দাদার স্ত্রী, যিনি বাংলার অধ্যাপিকা ছিলেন, তিনি আচ্ছা। লাস্ট নারায়ণগঞ্জ মহিলা সরকারি কলেজ থেকে অবসর নিয়েছে। ঠিক আছে কাকু, প্রফেসর উর্মিলা রায়। অনেকক্ষণ হলো কাকু, হ্যাঁ, অনেকক্ষণ হলো আড্ডা। আপনার ভবিষ্যৎ আরো সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো আরো বই লিখুন, আপনার যা যা শখ আছে সেগুলো আরো সুন্দর করে পূরণ করুন, এই কামনা সে রাখি। ইচ্ছা আমার আছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার সঙ্গে বসে আজকে অনেকক্ষণ ধরে কথা বলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ। অনেক কিছু জানলাম যেগুলো আমি আমি শুনিনি এর আগে, সেগুলো জানলাম আর কি নতুন করে। হ্যাঁ, আর অনেক কিছু নতুন শুনলাম। করে কিছু বলার নেই। হ্যাঁ, এখানে এসেছি তোমাদের সঙ্গে, আমার কিন্তু একটা
পারিবারিক সম্পর্ক আছে। পারিবারিক সম্পর্ক বলতে যেমন তোমার কাকা আমার ক্লাসমেট ছিল, Class- তোমার হ্যাঁ। বাবাও কিন্তু আমার এক ধরনের হ্যাঁ ক্লাসমেট, হ্যাঁ হ্যাঁ, বিটিতে ছিল। কারণ তিনি আমার সঙ্গে বিটি পড়েছেন, হুম। তোমার আবার শিক্ষকতা কাকা করেছেন আমার একটু। সঙ্গে কলেজে পড়েছে। আর তোমার দাদা আমার কাছে খুব শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমাকে ভালোবাসেন। হুম, আমিও বাবা, হ্যাঁ। তোমাদের বাড়ির প্রতি একটা আমার একটা রয়েছে। তোমার ঠাকুমা ছিল, হুম। সে আমাকে, সমীরকে আর আমাকে আলাদা করে কোনো সময় দেখতো না। এ আগে থেকে কলেজের সময় থেকেই দেখেছি। সমীরের তোমার কাকার বিয়েতেও যেমন আমি অ্যাটেন্ড করেছি, তোমার বাবার বিয়েরও আমি বরযাত্রী। আজকে তোমাদেরও অনেক বয়স হয়ে গেছে, আমিও এখন ততটা সুস্থ নেই। ততটা যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো আমি, আমার এখন অনেক ক্রিয়েশন, এখনো আমার একটা গল্পের বই, হুম। এখন কবিতার ম্যানুস্ক্রিপ্ট রেডি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ছাপতে দিতে পারছি না, ঠিক মতো কলকাতায় প্রকাশকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। না না, এই কারণে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো আরো ঠিক বই আছে। বের করুন। ঠিক আছে। খুব খুশি হলাম হ্যাঁ, তোমাদের আজকে এখানেই সঙ্গে শেষ কথা করছি। বলে। কাকুর সঙ্গে কাকুর জীবনের অনেক গল্প শুনলাম। আবার কোন একদিন আবার কারোর সঙ্গে বসবো। নমস্কার। আচ্ছা।